আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পদ্মা সেতু দিয়ে ঢাকা খুলনা রেল রুটে আনুষ্ঠানিক চলাচল শুরু, দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগের নতুন দ্বার উন্মোচন। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, প্রাপ্তি স্বীকার করলেও কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। চাঁদপুরে মেঘনায় জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার, হাসপাতালে আরও 3 জনের মৃত্যু এবং ঘটনা তদন্তে আইন শৃঙ্খলা বাহিনী। এবং বিগত সরকারের কয়েক মন্ত্রী ও সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা, আমলাদের বিষয়েও তদন্ত চান নূর। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। পদ্মা সেতু দিয়ে ঢাকা খুলনা ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকাল 6টায় ঢাকার উদ্দেশ্যে খুলনা স্টেশন ছেড়েছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছে রফিকুল বাশার, সরাসরি যাচ্ছি তার কাছে। রফিকুল, খুলনা ছেড়ে আসা ট্রেনটি ঢাকায় কখন পৌঁছাবে এবং ঢাকা খুলনা রেল চলাচল নিয়ে সার্বিক তথ্য আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মৃত্তিকা। আপনি যেমনটি বলছিলেন যে নতুন রুটে খুলনা ঢাকার যে পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু দিয়ে নতুন রুটে যে ট্রেন চলাচল শুরু হয়েছে, 2টি ট্রেন চলবে। এই ট্রেনের একটি যে সকালে উদ্বোধন হয়েছে, আপনি ঠিকই বলেছেন যে খুলনা থেকে ছেড়ে আসতেছে যে ট্রেনটি, এই ট্রেনটি এখানে 9টা 45 মিনিটে এসে পৌঁছাবে আর 10টা 45 মিনিটে এখান থেকে এই ট্রেনটি ছেড়ে যাবে। আমি যে উদ্বোধন হবে, উদ্বোধনে এখানে রেল উপদেষ্টা সহ অন্যান্যরা আসবেন, এসে এই কর্মসূচি উদ্বোধন করবেন। নতুন যে 2টি ট্রেন চলাচল করবে, এর যে সার্বিক পরিস্থিতি, সার্বিক অবস্থা, শিডিউল ইত্যাদি জানতে এখন আমরা কথা বলবো কমলাপুর রেল স্টেশনের ম্যানেজারের সাথে। কি পরিস্থিতি আপনার এবং সার্বিক কার্যক্রম আপনাদের উদ্বোধনের জন্য যে প্রস্তুতি নিয়েছেন, সব তো শেষ হয়েছে? জি, ইনশাআল্লাহ সব শেষ হয়েছে, সুন্দরভাবে প্রস্তুতি। আর হচ্ছে যে এই ট্রেন কখন কখন ছেড়ে যাবে এবং কিভাবে যাবে, যদি আপনি বিস্তারিত একটু বলেন। এই ট্রেনটা খুলনা থেকে সকাল 6টায় আসবে, ঢাকা স্টেশনে পৌঁছাবে 9টা 45, আর ঢাকা থেকে ছেড়ে যাবে 10টা 45, বেনাপোল পৌঁছাবে 14টা 25, যেটা দুপুর 2টা 25। তো বেনাপোল থেকে ছেড়ে আসবে 15টা 25 আর ঢাকা পৌঁছাবে 19টা, মানে সন্ধ্যা 7টা। আর ঢাকা থেকে আবার ছেড়ে যাবে 20টা, মানে সন্ধ্যা 8টা। আর খুলনা পৌঁছাবে 23টা 45, 11টা 45। এই ট্রেনটা কি প্রতিদিনই চলবে? এই ট্রেনটা প্রতিদিনই চলবে, শুধু সাপ্তাহিক অপডেটে বন্ধ থাকবে। সোমবারে বন্ধ থাকবে শুনেছি, এটা কি ঠিক? জি জি জি, ঠিক। আর এখানে অনলাইনে অন্যান্য ট্রেন কার্যক্রম যেভাবে চলে সেভাবেই চলবে? জি, এটাও অনলাইন এবং কাউন্টারে টিকিট বিক্রি হবে। এই ট্রেনের ফলে আসলে কি ধরনের উপকার পাবে ওই দক্ষিণাঞ্চলের মানুষ? দক্ষিণাঞ্চলে খুলনা এবং বেনাপোলে একটা করে 1 জোড়া করে ট্রেন চলতো, এখন আরও 1 জোড়া করে ট্রেন বর্ধিত হয়েছে এবং কম সময় পদ্মা সেতু দিয়ে খুলনা অঞ্চলের খুলনা এবং বেনাপোল অঞ্চল দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটা নতুন দ্বার উন্মোচন হলো এবং ওনাদের সহজে খুব দ্রুততম সময় নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। এখানে কি মালবাহী ট্রেন যাবে, মানে মালামাল বহন করতে পারবে? এই ট্রেনে লাগেজ ভ্যান আছে, লাগেজ ভ্যান, সেটা পার্সেল মালামাল বহন করতে পারবে। ধন্যবাদ আপনাকে। মৃত্তিকা, আপনি যেমনটি শুনছিলেন এই ট্রেনের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে আমরা জানালাম।
এর পরবর্তী কার্যক্রম বিষয়ে আরও যখন আমরা জানতে পারবো তখন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, ভারত সরকারের কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা। বাংলাদেশের পাঠানো কূটনৈতিক চিঠি গ্রহণ করেছে ভারত। রিয়াজ ইসলামের রিপোর্ট। জুলাই আগস্টের গণহত্যার মামলায় 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে ঢাকা। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে। এর আগে পিলখানায় বিজিবি সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনা হবে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনাদের এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। বাংলাদেশের পাঠানো কূটনীতিক চিঠি পাওয়ার কথা জানিয়েছে ভারত। দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। চাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করে থাকা মালবাহী জাহাজে হত্যা করা হয়েছে 8 জনকে। এর মধ্যে জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। পরে হাসপাতালে মারা যান আরও 3 জন। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্তে জানা যাবে আসল কারণ। নিহতদের পরিচয় নিশ্চিত ও ময়নাতদন্তের পর মরদেহগুলো হস্তান্তর করা হবে। চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের তথ্য, ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের আরও একটি রিপোর্ট। রোববার ভোরে চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা হয় জাহাজ এমভি আল বাখেরা। চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ঈশানপালা খালের মুখে নোঙর করা ছিল জাহাজটি। এ সময় 999-এ ফোন করলে কোস্টগার্ড ও নৌপুলিশ ঘটনাস্থলে যায়। জাহাজ থেকে 5 জনের মরদেহ ও 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে 3 জনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, মরদেহ ও আহত ব্যক্তিদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পুলিশের ধারণা, গতকাল দিবাগত রাতে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রুমে পাওয়া গেছে। কোনো মৃতদেহই আমরা একত্রে পাইনি, এখনও কোনো পরিচয় পাইনি। আমরা 2টি মোবাইল উদ্ধার করেছি এবং মোবাইলের সংশ্লিষ্টতা ধরে আমরা সম্পূর্ণ ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হব। এমভি আল বাখেরা জাহাজে হত্যাকাণ্ড ও আহতদের ঘটনায় তদন্ত কমিটি করেছে শিল্প মন্ত্রণালয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী সহ অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে বিগত সরকারে কয়েকজন মন্ত্রী এমপির বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে রাজনীতিবিদদের দুর্নীতির সহায়ক হিসেবে আমলাদের বিষয়ে তদন্ত করতে দুদককে আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রিপোর্ট রুকসানা আমিনের। আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিং সার্ভিসেস লিমিটেড থেকে 2,500 কোটি টাকার বেশি অর্থ লোপাটে এসকে সুর সহ তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অস্বাভাবিক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান ও সাবেক এমপি জান্নাতারা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার সহ আরও কয়েকজন এমপির বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার বিস্তারিত তুলে ধরেন দুদকের মহাপরিচালক। তদন্তকালে আরও সম্পদের তথ্যাদি পাওয়া গেলে এবং আরও কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলেও তাদেরকেও এই মামলায় সম্পৃক্ত করা হবে। নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে আসেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নিশ্চয়ই এই টাকা শুধুমাত্র রাজনীতিবিদরা পাচার করে নাই, এর সাথে আমলাদেরও বড় একটা অংশের কিন্তু যোগসাজশ ছিল। রাজনীতিবিদদের পাশাপাশি আমলাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে।
এদিকে 9 প্রকল্পের ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে শেখ হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের নথি ও বিবরণ চেয়েছে দুদক। অন্যদিকে ২৪ জন মন্ত্রী এমপির দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। নীলফামারীতে সোমবার থেকে আবারও শীত বাড়তে শুরু করেছে। কনকনে ঠান্ডায় দুস্থ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, শ্রমজীবীরাও ভোগান্তিতে পড়েছেন। নীলফামারীতে স্মৃতে শ্রমজীবী মানুষের অবস্থা জানাতে আনোয়ারুল আলমের কাছে যাচ্ছি। তিনি জেলা শহরের পিটিআই মোড়ে আছেন। আনোয়ারুল, নীলফামারীতে শীতের তীব্রতা নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মৃত্তিকা, আপনি যেমনটাই বলেছিলেন যে আজকে হচ্ছে 9 পৌষ। ঠিক এই দিনে গত বছর শীতের প্রকোপটা অনেকটাই বেশি ছিল, সেই তুলনায় আজকে শীতের প্রকোপটাই অনেকটা কম। তারপরও কয়েকদিনের তুলনায় গতকালকে বিকাল থেকে শীতের তীব্রতা বেড়ে চলছে। এতে নিম্ন আয়ের মানুষজন চরম বিবেকে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষজন রাতের বেলায় শীতের প্রকোপটা বেশি থাকার কারণে তারা ঠান্ডা এবং শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং তারা মেডিকেলের চিকিৎসার জন্য যাচ্ছে। আমি আজকে সকালে হাসপাতালে কথা বলেছি, সেখানে রোগীর সংখ্যা বাড়ছে এবং যেখানে 10 জনের বিপরীতে 100 জন রোগীরা ভর্তি হচ্ছে। অপরদিকে আজকে সৈয়দপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে সকাল 6টায় তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল ছিল 13.3 ডিগ্রি সেলসিয়াস। এবং তিনি জানিয়েছে যে শীতের তীব্রতা এখন থেকে আরো বাড়বে। এই শীত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জেলায় সরকারিভাবে বরাদ্দ পেয়েছে 10,000 কম্বল এবং ইতিমধ্যে এটা বিতরণ চলছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো 25,000 কম্বলের চাহিদা দেওয়া হয়েছে। এদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে কিন্তু উত্তাপ ছড়াইতে পারেনি, যার কারণে এখনো শীত অনেকটাই অনুভব হচ্ছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের শীতের মাত্রাটা আরো বেশি অনুভূত হচ্ছে, যদিও সে তুলনায় শহরে অনেকটা কম। জি, এই ছিল আমার কাছে সর্বশেষ শীতের খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বলিউডের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। ভারতের স্থানীয় সময় রোববার সন্ধ্যা 6টার দিকে মুম্বাইয়ের ওয়াকহার্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 90 বছর। শ্যাম বেনেগাল দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। হিন্দি সিনেমার জগতে ভিন্ন ধারার ছবি তৈরিতে জোয়ার এনেছিলেন শ্যাম বেনেগাল। 1973 সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা অঙ্কুর। 1976 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন শ্যাম বেনেগাল। 1991 সালে তাকে পদ্মভূষণ প্রদান করা হয়। বাংলাদেশের দর্শকের কাছেও তিনি ব্যাপকভাবে সমাদৃত। গাজায় কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার আগে হাসপাতাল খালি করার নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে বিমান থেকে বোমা হামলার পাশাপাশি ইসরায়েলি সৈন্যরা হাসপাতালে গুলি চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে বেশ কয়েক দফা ইসরায়েলের লক্ষ্যবস্তু হয়েছে কামাল আদওয়ান হাসপাতাল। এছাড়া গাজায় ইসরায়েলি বোমা হামলায় 4 ত্রাণ কর্মী নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইসরায়েল হত্যা করেছে। ইসরায়েল প্রথমবারের মতো ইসমাইল হানিয়াকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করল। গত জুলাই ইরানের রাজধানী তেহরানে বোমা হামলায় নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। ভোলায় শিমের এবার ভালো ফলন হয়েছে। কয়েক বছরের তুলনায় বাজার দর ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে আশেপাশের জেলায়। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঝিনাইদহের নবগঙ্গা নদীর তীরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শতবর্ষী 30টি দেবদারু গাছ।
জরাজীর্ণ পড়ে আছে বঙ্কিমের স্মৃতি বিজড়িত বাংলো। বর্তমান প্রজন্মের অনেকেই জানে না এসব ইতিহাস ঐতিহ্যের কথা। পরিবেশ প্রতিবেশের উন্নয়নে বঙ্কিমের অবদান পরবর্তী প্রজন্মকে জানাতে দেবদারু গাছগুলো সংরক্ষণের দাবি স্থানীয়দের। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ্মা সেতু দিয়ে ঢাকা খুলনা রেল রুটে আনুষ্ঠানিক চলাচল শুরু। দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগের নতুন দ্বার উন্মোচন। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি। প্রাপ্তি স্বীকার করলেও কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। চাঁদপুরে মেঘনায় জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার ও হাসপাতালে আরও 3 জনের মৃত্যু। ঘটনা তদন্তে আইন শৃঙ্খলা বাহিনী। এবং বিগত সরকারের কয়েক মন্ত্রী ও সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা, আমলাদের বিষয়েও তদন্ত চান নূর। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।